নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে রণভঙ্গ দিয়েছে নওশাদ সিদ্দিকী এবং তিনি তা ঘোষণা করার পরেই আমি ভিডিও করে বলেছিলাম যে বিজেপির একটু বাড়া ভাতে ছাই পড়েছে বা বিজেপি কিছুটা আশাভঙ্গ হয়েছে। কারণ তার একটা অঙ্ক করছিল যে নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে কন্টেস্ট করে সেক্ষেত্রে নওশাদ তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটাতে পারে বা ভোট কাটালে সেক্ষেত্রে বিজেপির সুবিধা হবে। তো বিজেপি সেই রকম একটা প্ল্যান প্রোগ্রাম করছিল, কিন্তু নওশাদ দাঁড়াবে না ঘোষণা করতে কিছুটা আশাভঙ্গ হয়েছে বিজেপি। শুক্রবার বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা সরাসরি নওশাদের বিরুদ্ধে সেটিং এর অভিযোগ এনেছেন। শঙ্কুদেবের বক্তব্য যে গদ্দারির একটা মাত্রা থাকা উচিত। নওশাদ বামফ্রন্টকে, সিপিএম কে নাচিয়েছে, কংগ্রেসকে নাচিয়েছে, এতগুলো লোককে টুপি পরানোর পরে শেষমেশে অভিষেকের কথায় চলছে। এটা একটা তো বৃহত্তর সেটিং। যাই হোক, শঙ্কুদেব পান্ডা নওশাদের বিরুদ্ধে সেটিং এর অভিযোগ করেছে। একইভাবে হচ্ছে সিপিএম কংগ্রেসের নওশাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, কারণ অধীর চৌধুরী তো পরিষ্কার বলেছেন যে উনি নিজেই দাঁড়াবেন বলে ঠিক করেছিলেন, এখন যদি পালিয়ে যাও তো আমরা কি করতে পারি। এবং অধীর চৌধুরী একই সঙ্গে বলেছেন যে এ তো দেখছি হায়দ্রাবাদের ওয়েসি ছোট ভাই এসছে এখানে, ওয়াইসি কে দিয়ে যেমন বিজেপি বিভিন্ন জায়গায় ভোট কাটানোর কাজ চালায়, এখানেও বোধ এদেরকে সেইভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। তো অধীরের মতো সরাসরি এরকম না বললেও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন যে শুনেছি যে ওয়েসির মিম থেকে লোকজনকে নওশাদরা প্রার্থী করেছেন। এখন জানি না সে বিষয়টা কি। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু একইভাবে নওশাদ সম্পর্কে বলেছেন যে 2001 সালে জন্ম নেওয়া একটি দল কি করে 7-8টা আসনের দাবি করে। ওরা 7-8টা আসনের দাবি করেছিল, আমরা আলোচনা চালাচ্ছিলাম, কিন্তু ওরা সেখান থেকে না সরায়, আর আলটিমেটলি জোটটা বা আসন সমঝোতাটা হয়নি। এবং বিমান বসু ঠায়ে ঠোরে হচ্ছে নওশাদের বিরুদ্ধেই হচ্ছে জোট ভাঙার দায়টা চাপিয়েছেন। একইভাবে সিপিএম নেতা মোহাম্মদ সেলিমও বলেছেন, নওশাদের নাম না করেই বলেছেন যে ভোটে দাঁড়ানোর জন্য মুরদের দরকার হয়, দমের দরকার হয়। তিনি কিন্তু লড়াইয়ে রয়েছেন। সেলিম যেটা বলতে চেয়েছেন যে তিনি মুর্শিদাবাদে দাঁড়াবেন বলেছেন, তিনি মুর্শিদাবাদে দাঁড়াচ্ছেন। সেখানে নওশাদের প্রার্থী রয়েছে বা নওশাদের আইএসএফ এর প্রার্থী রয়েছে, কিন্তু সেলিম বোঝাতে চেয়েছেন যে ভোট লড়তে গেলে দমের দরকার হয়। তো তিনি সে কথাটাই নওশাদকে উদ্দেশ্য করে বলেছেন। যাই হোক, নওশাদের এই ডায়মন্ড হারবারে না দাঁড়ানোর সিদ্ধান্ত বা সেখানে আইএসএফ এর অন্য প্রার্থী দেওয়ার পরে নওশাদকে নিয়ে স্বভাবতই হচ্ছে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে যে নওশাদ কেন পিছিয়ে গেলেন, হঠাৎ করে তিনি কেন রণভঙ্গ দিলেন। এতদিন তিনি বলে এসেছিলেন যে তিনি সেখানে কন্টেস্ট করবেন, নিজে থেকেই তিনি বলেছিলেন। শেষ দিন অবশ্য বলছিলেন যে পার্টি যদি সিদ্ধান্ত নেয়। তো যাই হোক, এই ধরনের অভিযোগ, এই ধরনের কথাবার্তা বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিক্রিয়া দেওয়া শুরু হয়েছে তিনি রণভঙ্গ দেওয়ার পরে। নওশাদ অবশ্য এইসব বিষয়ে বলেছেন যে বিজেপি বিভাজনের রাজনীতি করে, সে কারণে পেহলু খানকে শহীদ হতে হয়েছে। সেই বিজেপির সঙ্গে আমরা বোঝাপড়া করব। তৃণমূল চুরি দুর্নীতি করে, মুখ্যমন্ত্রী মমতার দপ্তরও দুর্নীতি হয়েছে, অভিষেকের বিরুদ্ধে এত অভিযোগ, আর সেই তৃণমূলের সঙ্গে আমরা বোঝাপড়া করব, বা তৃণমূল সরকার আমাকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে, আমার সঙ্গীদের মিথ্যা মামলায় জেল খাটিয়েছে, তাদের সঙ্গে আমরা ওঠা বসা করবো। এটা হতে পারে না। আর সিপিএম কংগ্রেস আমাদের দলকে পরিচালনা করে না, আমরা স্বতন্ত্রভাবেই হচ্ছে আমাদের দলকে চালাই। নওশাদ তার মতো করে প্রতিক্রিয়া দিয়েছে। তো তৃণমূল অবশ্য বলেছে যে অভিষেকের বিরুদ্ধে দাঁড়ানোর ব্যাপারে আমরা বলেইছিলাম যে ওখানে হিম্মতের দরকার হয়, তো সেই হিম্মতে কোলাইনি বলেই হচ্ছে নওশাদ দাঁড়ায়নি। তো জানি না, এখন ব্যাপারটা হলো যে কংগ্রেস সিপিএম নওশাদের বিরুদ্ধে রণভঙ্গ দেওয়া এই ধরনের কথাবার্তা বলছেন, বিজেপি সরাসরি সেটিং এর তত্ত্ব আনছেন অভিষেকের সঙ্গে বা তৃণমূলের সঙ্গে সেটিং এর তত্ত্ব, সেই কারণেই নওশাদ সরে দাঁড়িয়েছেন, যাতে বিজেপির কিছুটা বাড়াবাতে ছাই পড়েছে, বিজেপির যে অঙ্ক সেই অঙ্কটা ভেস্তে গিয়েছে। এখন আমার মনে হচ্ছে যে আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে নওশাদ সিদ্দিকী 2021 সালে ভাঙড়ে যখন যেতেন, আইএসএফ এর একক শক্তিতে ভাঙড়ে জেতার মতো অবস্থা তারা ছিল না। সেখানে দুটি ফ্যাক্টর কাজ করেছিল। একটি ছিল সিপিএম নওশাদকে সমর্থন করেছিল। একসময় ভাঙড়ে প্রচন্ড প্রতাপ ছিল সিপিএম এর, সেখানে বিরাট মার্জিনে তারা জয়লাভ করতো। বাদল জমাদার বলুন, রেজ্জাক মোল্লা বা আগে যারা এমএলএরা হয়েছেন, ভাঙড়ের সিপিএম একসময় দুর্গ বলেই পরিচিত ছিল। পরবর্তীকালে সেই সিপিএম ভোটের ভাঙন হতে হতে ভাঙড় সেটা পরবর্তীকালে তৃণমূলের দুর্গে পরিণত হয়, কিন্তু এখনো ক্ষয়িষ্ণু শক্তি হলো, ভাঙড়ে কিছু সিপিএম এর ভোট ছিল। 2021 সালে তারা নওশাদকে সমর্থন করেছিলেন এবং একইভাবে 2021 সালে আরেকটি ফ্যাক্টর কাজ করেছিল, কারণ হচ্ছে তৃণমূলের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব ছিল, তারা বাইরের প্রার্থী রেজাউল করিমকে তারা মেনে নিতে পারেনি।
সেখানে আরাবুল গোষ্ঠী বা কাইজার গোষ্ঠী তারা চেয়েছিল যে ওখানকার কেউ প্রার্থী হোক, এবং বাইরের প্রার্থী একবার জিতে গেলে তিনি সেখানে বিধায়ক থেকে যাবেন, তাকে সরানো যাবে না। সেই অঙ্ক কষেই হচ্ছে আরাবুল গোষ্ঠী বা কাইজারের গোষ্ঠী তারা নওশাদকে সমর্থন করেছিল বা তৃণমূলের বিরোধিতা করে ক্রস ভোটিং করেছিল, যে কারণে তৃণমূলের একটা ভালো ভোট নওশাদ পেয়েছিল, একইভাবে সিপিএম এর সমর্থনও পেয়েছিল। তাই নওশাদ সেখানে সেই যাত্রায় জিতে চলে আসে, এবং তারপরে তিনি আস্তে আস্তে তৃণমূল বা সিপিএম এর থেকে লোকজন ভাঙিয়ে সেখানে আইএফএফকে অনেকটা শক্তিশালী করেছেন। তো নওশাদ বিলকুল জানেন যে ভাঙড়ে তিনি কিভাবে জিতে এসেছিলেন। একইভাবে আমার কাছে যা খবর যে নওশাদ ডায়মন্ড হারবারে দাঁড়ানোর কথা ঘোষণা করার পরেও হচ্ছে নওশাদ বিভিন্ন ভাবে জল মেপেছেন ডায়মন্ড হারবার, বিভিন্ন সময় খোঁজ খবর নিয়েছেন যে ডায়মন্ড হারবারের প্রকৃত চিত্র কি, সংখ্যালঘুরা কি ভাবছেন, সেখানে দাঁড়ালে তার আখেরে কোনো লাভ হবে কিনা, এইসব অঙ্ক কষে তিনি হয়তো বুঝেছেন যে সেখানে দাঁড়ালে বিশেষ সুবিধা হবে না। কারণ আমাদের রাজ্যে মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট যেখানে রয়েছে মালদা মুর্শিদাবাদ ছাড়া অন্যত্র সংখ্যালঘু ভোট কিন্তু স্বভাবতই তৃণমূলের বিরুদ্ধে যায়নি বা যাচ্ছে না বর্তমানে। এবং ডায়মন্ড হারবারে সংখ্যালঘু ভোট নওশাদকে ভোট দিয়ে বা বিজেপি সুবিধা করে দেবে এরকম হয়তো অবস্থায় নেই। সে কারণে নওশাদ হয়তো বুঝতে পেরেছেন যে ডায়মন্ড হারবারে দাঁড়ালে ডায়মন্ড হারবার লোকসভাতে যে অংশে যে অ্যাসেম্বলিগুলোতে সংখ্যালঘু ভোট বেশি সেখানে তিনি বিরাট কিছু দাগ ফেলতে পারবেন না, দাগ কাটতে পারবেন না। সেসব অঙ্কগুলো কষেই হয়তো তিনি বুঝেছেন যে এখানে দাঁড়ালে সুবিধা হবে না, সেই জন্য হয়তো তিনি কিছুটা পিছিয়ে এসছেন এবং অনেক কিছু ভেবেচিন্তে হয়তো করেছেন। কারণ হচ্ছে সংখ্যালঘু ভোট এই জায়গাতেই অন্য তৃণমূলকে ছেড়ে অন্যদের ভোট দেয় যেখানে সংখ্যালঘু সম্প্রদায়েরই কারো জিতে আসার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে মালদা বা মুর্শিদাবাদে অনেক পঞ্চায়েতে হয়েছে, কিংবা গতবার লোকসভায় মালদা দক্ষিণে বা বহরমপুরে অধীর চৌধুরীকেও সংখ্যালঘুরা ভোট দিয়েছিল, অন্যত্র তৃণমূলকে ভোট দিল। কারণ তাদের অঙ্ক ছিল যে এখানে বিজেপি যাতে না যেতে, সেই অঙ্কেই হয়তো নওশাদ বুঝতে পেরেছেন যে ডায়মন্ড হারবারের সংখ্যালঘু ভোট হয়তো নওশাদকে ভোট দিয়ে ভোট কাটাকাটি করে তারা হয়তো বিজেপির পথকে মসৃণ করবে না। সেই অঙ্ক বুঝেই হয়তো নওশাদ পিছিয়ে এসছে। তো এবং এর সঙ্গে এই আরেকটি কারণও হতে পারে, নওশাদ হয়তো চাননি যে এই মোমেন্টে তিনি সবে 3 বছর বিধায়ক হয়েছেন, ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে তিনি যদি অভিষেকের কাছে বড় মার্জিনে হেরে যান তাতে তার রাজনৈতিক জীবনে কিছুটা প্রভাব পড়তে পারে তিনি যদি বড় মার্জিনে হারেন। কারণ তিনি যেভাবে চ্যালেঞ্জ ছুড়েছিলেন সেইভাবে দাঁড়িয়ে যদি তিনি হেরে যান তাই তার ক্যারিয়ারের ক্ষতি হতে পারে। সবকিছু ভেবেই হয়তো তিনি রণভঙ্গ দিয়েছেন, তাই হয়তো তিনি বিষয়টা পার্টির উপর চাপিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে পার্টি যা সিদ্ধান্ত নেবে। আসলে নওশাদই পার্টির চেয়ারম্যান, সুতরাং পার্টি আর সিদ্ধান্ত কি নেবে, তিনি হয়তো নিজে পিছিয়ে এসছেন তার ক্যারিয়ারের কথা ভেবে, এই কারণে হয়তো তিনি ভোটে দাঁড়াচ্ছেন না। এখন জানি না অন্য রাজ্যে অভিযোগ করেছেন, নওশাদও তার বক্তব্য রেখেছেন, সঠিক বেঠিক আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে নওশাদ সেখানে হারের ভয়ই হচ্ছে আলটিমেটলি তিনি পিছিয়ে এসছেন বা তিনি রঙ্গভঙ্গ দিয়েছেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।